ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। দায়িত্বশীল ব্যক্তি যখন এমন কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না কতটা নাজুক দেশের ব্যাংকিং খাত। গেল ১৬ বছরে শুধু এই সেক্টর থেকেই আত্মসাৎ হয়েছে অন্তত ২ লাখ কোটি টাকা, যার সিংহভাগই এখন দেশের বাইরে। অর্থনীতির লাইফলাইন এই ব্যাংক খাতকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দীর্ঘ এ সময় ব্যাপক অনিয়মের কারণে বেশিরভাগ ব্যাংকই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এমনই একটি ব্যাংকের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যার আগাগোড়া দুর্নীতিতে ভরা। নেপথ্যে কলকাঠি নাড়ছেন চেয়ারম্যান, পরিচালক সহ গুটি কয়েক কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ২ গভর্নর, এমনকি বড় মাপের একজন ক্রিকেটারের সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে মাঠ পর্যায়ের অনুসন্ধানে। বিদেশি বিনিয়োগ বাড়াতে ২০১২ সালে প্রথমবারের মতো প্রবাসীদের ৩টি ব্যাংক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক, যার একটি এনআরবি কমার্শিয়াল বা এনআরবিসি ব্যাংক। ২০১৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ব্যাংকটি। উদ্যোক্তা ৫৩ জন প্রবাসী বাংলাদেশি। কার্যক্রম চালুর পর থেকেই একের পর এক দুর্নীতিকাণ্ডে শিরোনাম হয় এনআরবিসি ব্যাংক। ঋণ জালিয়াতি, বেনামী শেয়ার, কেন্দ্রীয় ব্যাংকে মিথ্যা তথ্য দাখিল সহ নানা অনিয়মের কারণে অপসারণ করা হয় প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। ২০১৭ সালে পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পান রাশিয়া প্রবাসী এস.এম. পারভেজ তমাল। এরপর কেটে গেছে প্রায় ৭টি বছর। পারভেজ তমালও কম যাননি। পূর্বসূরিদের শুরু করা অনিয়ম দুর্নীতি চূড়ান্ত রূপ পায় তার আমলে। সিন্ডিকেট করে ব্যাংকে নিয়োগ বাণিজ্য, ঋণ কেলেঙ্কারি, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ লোপাট, হেন কোনো অপরাধ নেই তিনি করেননি। ফরাসত আলী এবং তৌফিক চৌধুরী শুরু করছিল, এইটা কিন্তু স্মল আকারে, ওরা কিন্তু বিগার স্কেলে নিয়ে গেছে। এবং আমদান নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সবাইকে অ্যাডভাইস করছে কীভাবে এই টাকা পয়সা জালিয়াতি করা যায় এবং এইটাকে কীভাবে লিগ্যালাইজ করা যায়। এবং এই যে যুক্তরাজ্য প্রবাসী সানোয়ার আলী এনআরবিসি ব্যাংকের ৫৩ উদ্যোক্তার একজন। দীর্ঘদিনের পর্যবেক্ষণে তার উপলব্ধি, পরিচালনার নাম করে ব্যাংক থেকে বিভিন্ন পর্যায়ে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে বর্তমান পর্ষদ। চেয়ারম্যান এবং চেয়ারম্যানের আশেপাশে যারা আছে ওরা ব্যাংক নিয়ে চিন্তা করতেছে না, ওরা নিজে ব্যাংক ব্যালেন্সটা কীভাবে আরও বিল করবে সেইটাই লোকে ওদের আসল উদ্দেশ্য, এইটুই লোকে তাদের দান্দা। এনআরবিসি ব্যাংকের অনিয়ম দুর্নীতির বিশাল একটা ফাইল আসে চ্যানেল 24-এর কাছে। এতে রয়েছে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকদের অপকর্মের দালিলিক প্রমাণ। নথিগুলোর দীর্ঘ যাচাই পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি আমরা। শুরুতেই ব্যাংকের বিভিন্ন খরচের দিকে নজর দেব। বেশিরভাগই পরিচালকদের ভোজন সংক্রান্ত কেনাকাটার বিল ভাউচার। ২০১৮ সালের ১২ ডিসেম্বর একই দিনে পর্ষদ ও কার্যনির্বাহী কমিটির ২ সভায় ১১ জন পরিচালকের মধ্যাহ্ন ভোজ ও ফলাহার বাবদ খরচ দেখানো হয়েছে ১,১০,০০০ টাকা। গুলশানের ২টি রেস্টুরেন্টের ভাউচারে দুপুরের খাবারের মোট বিল আসে ৮১,০০০ টাকা। বাকি ৩৩,০০০ টাকা খরচ হয়েছে ফল কিনতে। এর সপ্তাহ দুয়েক পর ২৪ ও ২৬ ডিসেম্বরে ২টি সভায় পরিচালকদের খাওয়া দাওয়ার বিল আসে ৮০,০০০ টাকা। ২০১৬ থেকে ২০২০ এই ৫ বছরে বিভিন্ন সভার ব্যয় সংক্রান্ত ১৩টি অফিস নোট পর্যালোচনা করে দেখা গেছে পরিচালকদের জন্য নাস্তা, মধ্যাহ্নভোজ, এমনকি রমজান মাসে ইফতারেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছে এনআরবিসি ব্যাংক, যা কোম্পানি আইনের স্পষ্ট লঙ্ঘন। আসলে তো এই পরিমাণ ৪ জন বা ৮ জন লোক খাইতে পারে না, এবং বাংলাদেশে 5 স্টার হোটেলেও মানে এই পরিমাণ বিল আসে না। ওরা যেটা করে এটা কিন্তু দেখানো হয় যে ১,০০,০০০
টাকা আর্জনে খাইছে, কিন্তু দিনের শেষের দিকে কিন্তু ওদের পকেটেই টাকাগুলো ঢুকতেছে। রাজধানীর নিকুঞ্জ 1-এ অবস্থিত ইনাজ ক্যাফে অ্যান্ড থাই কুইজিন, এখান থেকেও নিয়মিত খাবার যেত মতিঝিলে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে। খাবারের মূল্য পরিশোধ হতো পে অর্ডারের মাধ্যমে। ইনাজ ক্যাফের ব্যাংক লেনদেনেও বিষয়টির সত্যতা মিলেছে। নর্মালি এত দূর থেকে খাওয়ার কেউ অর্ডার করে না, যেহেতু তামালের ব্যক্তিগত বন্ধু ইনাজ ক্যাফের মালিক, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং লুটপাট করার এইটুকু লেগে একমাত্র পদ্ধতি। প্র্যাকটিক্যালি তো খাওয়া আসতেছে না, শুধু একটা শো, বিলটা দেখাইতেছে টাকা পয়সা লুটপাট করার জন্য। তথ্য রয়েছে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের অর্থ লোপাটের অন্যতম হাতিয়ার এই শরীফুল আলম মিথুন। পুরনো সখ্যতা তো রয়েছেই, ব্যবসায়িক লেনদেনও রয়েছে তাদের মধ্যে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বাংলাদেশে ব্যাংকে যে অলরেডি ইরেগুলারিটি এবং ইলিগ্যাল অ্যাক্টিভিটি পাইছে, এগুলার বিরুদ্ধে যদি অ্যাকশন নিত তাহলে তো তামাল আর আন্দান আজ জেলে থাকত। 2022 সালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট। নিয়ম বহির্ভূত ঋণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন সভায় অতিরিক্ত ব্যয়, কিছু কর্মকর্তার অস্বাভাবিক পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রমাণ মেলে ওই তদন্তে। প্রমাণ মেলে পণ্য বা সেবা ক্রয়ের নামে পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লোপাটেরও। তেমনি একটি প্রতিষ্ঠান এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেড, নামে মিল থাকলেও স্বতন্ত্র প্রতিষ্ঠান, তবে এর 16 উদ্যোক্তার 9 জনই এনআরবিসি ব্যাংকের পরিচালক। এখানেই শেষ নয়, চালুর পরপরই তাদের 60 কোটি টাকা ঋণ অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে পরিচালকরা হচ্ছে কি ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, আর সেইখানে সে নিজে এই 2 কোম্পানির চেয়ারম্যান ছিলেন এবং ব্যাংকের একজন ভিপিকে, কমান্ডার ফরহাদ, ওনাকে হচ্ছে গিয়ে ডেপুটেশনে নিয়ে গিয়ে এনআরবিসি ম্যানেজমেন্টের সিইও বানানো হয়েছে। মানে তিনি ব্যাংকে চাকরি করেন কিন্তু কাজ করেন হচ্ছে এনআরবিসি ম্যানেজমেন্টের হয়ে। ইনি এনআরবিসি ব্যাংকের সাবেক কর্মকর্তা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ব্যাংকটির সাথে যুক্ত ছিলেন। এনআরবিসি ম্যানেজমেন্টের শুরু এবং তাদের কার্যক্রম দেখেছেন খুব কাছ থেকেই। ওনারা করতেন কি, কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে মানুষ নিয়োগ দিতেন, হলো গিয়ে টেলার, তারপর হচ্ছে গিয়ে গার্ড, অফিস বয়, এদেরকে হচ্ছে গিয়ে মেসেঞ্জার, এদেরকে হচ্ছে গিয়ে নিয়োগ দিতেন। প্রায় 3700-800 2021 সালের ওনারা নিয়োগ দিয়ে ফেলছিলেন। এখন পর্যন্ত সেটা আরও বড় হয়ে যাওয়ারই কথা। 2021 সালে করা একটি চুক্তি অনুযায়ী এনআরবিসি ব্যাংককে 2 বছরের বেশ কিছু সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি, যার অন্যতম ছিল জনবল নিয়োগ। ওই 2 বছরে 3714 জন নিয়োগের বিপরীতে এনআরবিসি ম্যানেজমেন্টকে প্রায় 11 কোটি 20 লাখ টাকা সার্ভিস চার্জ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তেই উঠে আসে এই তথ্য। পাশাপাশি ব্যাংকের শাখা উপশাখা, বুথ ডেকোরেশন, এমনকি ঋণের টাকায় গাড়ি কিনে আবার ব্যাংকেই ভাড়া দিয়েছে এনআরবিসি ম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যাংক যখন হচ্ছে গিয়ে এই বিষয়টাকে আপত্তি জানিয়েছে, তখন তোমার সাহেব তার নিজের শেয়ার শফিকুল আলম মিথুনের নামে দিয়ে দিচ্ছেন, দিয়ে তাকে চেয়ারম্যান বানিয়ে হচ্ছে গিয়ে এটা হলো বেনামি, এখন সেই কন্ট্রোল করতেছেন। এই শফিকুল আলম মিথুনের আরেক পরিচয় ঠিকাদারি প্রতিষ্ঠান রিলায়েবল বিল্ডার্সের মালিক। তার নাম প্রথম সামনে আসে আলোচিত মডেল পিয়াসার BMW গাড়ি কাণ্ডে। 2021 সালে মডেল পিয়াসার কাছ থেকে জব্দ করা BMWটির নিবন্ধন ছিল শফিকুল আলম মিথুনের নামে। যে একটা সময় BMW হাঁকানোর কথা চিন্তাই করতে পারত না, এখন সেই শফিকুল আলম মিথুনের সামর্থ্য যেন ফুলে ফেপে ওঠে বন্ধু পারভেজ তমালের আশীর্বাদে। শফিকুল আলমের ভাগ্যের নমুনা দেখতে পাবনার উদ্দেশ্যে আমাদের যাত্রা। ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে একসময়ের অবহেলিত এই গ্রাম এখন সবার আকর্ষণের কেন্দ্রে। প্রতিদিনই গড়ে উঠছে ছোট বড় কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, জমির দামও আকাশ ছোঁয়া।
কুষ্টিয়া রাজশাহী সড়কের নতুন হাট মোড়, এই মোড়ের খুব কাছেই ১৭০% জমির প্রধান ফটকে ঝুলছে একটি সাইনবোর্ড। সাইনবোর্ড অনুযায়ী জমির মালিক রিলায়েবল বিল্ডার্স লিমিটেড। জানা গেছে এই জমির বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ২০১৯ সালে ৫ কোটি টাকা ঋণ নেন পাপারোমা প্রতিষ্ঠানের মালিক সাইফুর রহমান। যদিও তখন জমির মালিকানা ছিল না। ঋণ পাওয়ার পর ওই টাকায় জমি কেনেন। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এই জালিয়াতি ধরা পড়লে তড়িঘড়ি করে পুরো জমি বিক্রি করে দেন সাইফুর রহমান। পরে ওই জমি কিনে নেয় শফিকুল আলম মিথুনের কোম্পানি রিলায়েবল বিল্ডার্স লিমিটেড। স্থানীয়রা বলছেন, এই জমির অঘোষিত মালিক এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। নিচ্ছে আরেকটা বিরতি। দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন এক কাণ্ড ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক। এনজিওর সাথে চালু করে অংশীদারিত্বমূলক ব্যাংকিং। ২০২১ সালে বাংলাদেশ ব্যাংক তাদেরকে উত্তরবঙ্গে ১৩১টি উপশাখা চালুর অনুমোদন দেয়। কিন্তু উপশাখার বদলে এসকেএস ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপ উপশাখা নামে হাইব্রিড পদ্ধতি চালু করে তারা। সরেজমিনে যাচাই করতে উত্তরের জেলা গাইবান্ধায় টিম সার্চলাইট। সদর উপজেলার তুলসীঘাট এলাকায় একটি বাড়ির সামনে বিশাল এক সাইনবোর্ড ঝোলানো। এক পাশে এনআরবিসি ব্যাংকের লোগো, অন্য পাশে এসকেএস ফাউন্ডেশনের। সাইনবোর্ড বাইরে দুটো দেখলাম, দুইটা থেকে ঢুকলাম আর কি। তো ভাবলাম এসকেএস হলো মেইনলি এসকেএস হলো আলাদা। আমাদের এনআরবিসি ব্যাংকের ভিতরে ফিরে একটু পার্টনারশিপ আছে। এটা আপনারা কিসের এমপ্লয়ি? আমরা হলো এসকেএস এর। তাতে ব্যাংকে কেন? ব্যাংকে কাজ করে, এটা হলো চুক্তিভিত্তিক। তো ওনাদের পাশের রুমে ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তাকে পাওয়া গেল। তিনি জানালেন, এটা আসলে পুরো দস্তুর ব্যাংক। এসকেএস ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বমূলক ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছেন। ব্যাংক তো সাধারণত হচ্ছে রুট লেভেলে যায় না, বা রুট লেভেলের মানুষজন ব্যাংকে আসতে ভয় পায়, বা অনেক সময় হচ্ছে হেজিটেশন ফিল করে যে ব্যাংকে যাব, আমরা কি পরিবেশ পাবো কিনা, আমাদেরকে বুঝাই দিবে কিনা। আমাদের ব্যাংকিং সেবাটা যেন রুট লেভেলে যায়, এই জন্যই ওদের সাথে একটা আমাদের পার্টনারশিপে যাওয়া। এনজিও তো রুট লেভেলেও যায়, ওইভাবে ওই বিজনেসটা শেখার জন্য, মূলত করার জন্যই ওদের সাথে একটা, আমি যতটুকু জানি। এনজিও কার্যক্রম শিখতে বাসাবাড়ি ভাড়া নিয়েছে ব্যাংক, চালাচ্ছে ব্যাংকিং কার্যক্রমও। তবে কোনো নিরাপত্তার বালাই নেই। বাম পাশের ইউনিটে গিয়ে চোখে পড়ল এসকেএস ফাউন্ডেশনের কার্যক্রম। আমাদের হচ্ছে কি, আমাদের লেনদেনগুলো ওদের সাথে করি। আর ওদের মনে হয় সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো তো ইয়েই আছে। ওটা একটা নতুন ব্যাংক, ওদেরও একটা পরিস্থিতি বা ইয়ের জন্য ওরাও হয়তো বা ওদের হয়তো লাভ হয়তো বা ওরা বুঝে হয়তো বা অ্যাড হয়েছে আমাদের সাথে অ্যাড হওয়ার কারণে সদস্য অনেক পাইছে। যেখানে আমরা এখানে যে কোনো সদস্য যদি চেক দেই, সে সদস্যটা ওনাদের অ্যাকাউন্ট করতে হয় ওখানে। গাইবান্ধা ও বগুড়ায় এসকেএস ফাউন্ডেশনের অন্তত 20টি শাখায় গিয়ে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম চলতে দেখেছে টিম সার্চলাইট। সবগুলোর চিত্র একই, তবে কোথাও কোথাও সাইনবোর্ড খুলে রেখে লুকোচুরি খেলেছে ব্যাংকটি। অনুসন্ধান করতে গিয়ে ঋণ আবেদনের একটা ফর্মের দিকে নজর গেল আমাদের। ফর্মের ওপর জ্বলজ্বল করছে প্রতিষ্ঠান দুটির লোগো। ভেতরের পৃষ্ঠাগুলোই ব্যাংকের চেয়ে এসকেএস ফাউন্ডেশনের আধিপত্যই চোখে পড়েছে বেশি। অভিযোগ রয়েছে 131টি উপশাখার ডেকোরেশন, অফিস ভাড়া, কর্মীদের বেতন, ঋণ কমিশন সহ নানা উপায়ে ব্যাংক থেকে টাকা সরিয়েছে এনআরবিসির পরিচালনা পর্ষদ। ব্যাংকের উদ্যোক্তাদের মতে এই অর্থের পরিমাণ অন্তত 3.5 কোটি টাকা। ব্যাংক ঋণ নিতে গিয়ে পরিচয়, অতঃপর বন্ধুত্ব। পারভেজ তমাল এবং এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনের সম্পর্কের শুরুটা ছিল এরকম। জানা গেছে এই বন্ধুত্ব আর এনআরবিসির সাথে এসকেএস এর পার্টনারশিপ ব্যাংকিং এর ফলে রাসেল আহমেদের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে চোখে পড়ার মতো।
এখন প্রশ্ন হলো, পারভেজ তমালের খুঁটির জোর কোথায়? এর উত্তর খুঁজতে গিয়ে অবাক করা সব তথ্য পেয়েছে টিম সার্চলাইট। 2016 সাল থেকেই এনআরবিসি ব্যাংকের দখল নিতে তৎপর ছিলেন রাশিয়া প্রবাসী পারভেজ তমাল। ব্যাংকের 40তম বোর্ড মিটিংয়ে অস্ত্রসজ্জিত দেহরক্ষী নিয়ে তিনি যোগ দেন। সে সময় ব্যর্থ হলেও থেমে থাকেনি কূটকৌশল। ডক্টর আতিউর রহমানের বিদায়ের পরে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করা হয়, তখন পারভেজ তমাল অতি কৌশলে সেই ফজলে কবিরকে বিভিন্ন উপহার উপঢৌকন সহ রাশিয়া ভ্রমণের বিশেষ আতিথেয়তার মাধ্যমে তার মন্তুষ্টি অর্জন করেন, যাতে করে চেয়ারম্যান পদটি বাগিয়ে নেওয়া তার জন্য সে সময় খুব সহজ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি এনআরবিসি ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। লম্বা সময় ধরে চাকরি করায় ব্যাংকটির অনেক তথ্যই তার জানাশোনা। পারভেজ তমাল যখন থেকে চেয়ারম্যান হন, তখন থেকে তিনি একচাটিয়াভাবে ব্যাংকের সমস্ত কর্তৃত্ব তার নিজের কবজায় নেয়। উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিনই অফিস করত এবং ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, ঋণ অনুমোদন সহ যত কেনাকাটা, যত রকমের কাজ আছে সমস্ত কাজই পরিচালনা করতেন এই পারভেজ তমাল নিজেই। এবং ওনার ইশারা ছাড়া ব্যাংকের এমডি কোনো কাজই করতে পারতেন না। এটা কমপ্লিটলি ভায়োলেশন অফ বাংলাদেশ ব্যাংকস রুলস, রেগুলেশনস অ্যান্ড পলিসি। গভর্নর আব্দুর রৌফের ঘনিষ্ঠ হন তার ভগ্নিপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহসান হাবিবকে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে। বছর না ঘুরতেই সেই চাকরি স্থায়ীসহ পদোন্নতি ও বেতন ভাতা বাড়িয়ে দেন পারভেজ তমাল। এই ব্যাংকের কর্তৃত্ববাদের জন্য যত প্রকার লিয়াজো, সেটা আহসান হাবিবের মাধ্যমে পারভেজ তমাল এবং রৌফ তালুকদারের সাথে হতো। এদের বিষয়ে যদি একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হয়, তারা ব্যাংক থেকে কি কি সুযোগ সুবিধা নিয়েছে, তখন দেখা যাবে যে কেঁচো খুঁড়তে যে সাপও বের হয়ে যেতে পারে। ফজলে কবিরের আমলে পারভেজ তমাল সহ 9 জন বোর্ড সদস্যদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়ে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেই যাত্রায় গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বেঁচে যান পারভেজ তমাল। সম্প্রতি ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেন তদন্ত দলের সদস্য কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক কামাল হাসান শিশির। পারভেজ তমালকে ব্যাংক খাতের বিগ ফিশ ও মাফিয়া উল্লেখ করেন তিনি। এই মাফিয়া দলে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও বলেছেন কামাল হাসান শিশির। পারভেজ তমালের সকল অপকর্মের সঙ্গী এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম আরজু এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম। আদনান ইমামের বিরুদ্ধে শত শত কোটি টাকা ঋণ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। দেশের আর্থিক খাতে সবাই তাকে চেনে হোয়াইট কালার ক্রিমিনাল হিসাবে। ব্যাংকটির উদ্যোক্তাদের একাংশের দাবি, তমাল আদনান গং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ পরিচিত বন্ধুবান্ধব ও প্রভাবশালী ব্যক্তিদের নামধারী প্রতিষ্ঠানের অনুকূলে মোটা অঙ্কের ঋণ অনুমোদন করেছে, যার জ্বলন্ত উদাহরণ পারভেজ তমালের বন্ধু শফিকুল আলম মিথুনের রিলায়েবল বিল্ডার্সের নামে 452 কোটি টাকা ঋণ। বিপরীতে মাত্র 2.5 কোটি টাকা মূল্যের জমি জামানত রেখেছে ব্যাংক। সব মিলিয়ে প্রায় 8,000 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এগুলোর অধিকাংশই হচ্ছে মন্দ ঋণ এবং ঝুঁকিপূর্ণ ঋণ। শুধুমাত্র চেয়ারম্যান তার পদ টিকিয়ে রাখার জন্য এবং বাংলাদেশ ব্যাংকে দেখানোর জন্য এগুলোকে রেগুলার হিসেবে দেখিয়ে আসছে। তার এই কাজের সহযোগিতার জন্য ম্যানেজমেন্টের অসাধু কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃতও হয়েছে। টিম সার্চলাইটের হাতে সুবিধাভোগী 27 কর্মকর্তার নাম রয়েছে, যারা দিনের পর দিন তমাল আদনান গংদের দুর্নীতির সহযোগিতা করেছেন। বিনিময়ে মিলেছে অস্বাভাবিক পদোন্নতি, বেতন ভাতা বৃদ্ধিসহ নানান সুযোগ সুবিধা। আমরা সাবেক 2 গভর্নরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছি। সদ্য সাবেক হওয়া আব্দুর রৌফ তালুকদার ফোন ধরেননি। তবে ফজলে কবির তার বিরুদ্ধে সকল অভিযোগ অসত্য বললেও এনআরবিসি ব্যাংক পর্ষদের অনিয়ম দুর্নীতির বিষয়টি স্বীকার করেছেন। এফআইসিএসডিতে একটা কমপ্লেন আসছিল, তারা তদন্ত করেছিল, তদন্ত করে তারপর এটা পিএফআইইউ কে দিয়েছে। আমার কাছে আসে নাই, আমার হস্তক্ষেপ তো প্রশ্নই আসে না, আমার কাছেই আসে না। এনআরবিদের একটা কিরকম এরকম একটা কালচার আছে, এরকম করা, এক গ্রুপ ভাগ করা আছে, কোনোটা রাশিয়ার গ্রুপ, কোনোটা মিডল ইস্ট, কোনোটা আমেরিকা, এরকম ভাগ করা। তারা এরকম কমপ্লেন করে আর কি। তো ভিত্তি না থাকলে তো কমপ্লেন কেউ করে না। না, তা তো অবশ্যই কিছু না কিছু তো হবেই আর কি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের।
অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসছেন নতুন মুখ। ধারণা করা হচ্ছে এদেরও বশে আনার চেষ্টায় বিভোর পারভেজ তমাল গং। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৪৩ জনকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক। অথচ এই একই ব্যাংক ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে কাজ না করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি অফিস আদেশ জারি করেছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গা ঢাকা দিয়েছেন পারভেজ তমাল ও আদনান ইমাম। ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। চেয়ারম্যান সাহেব কি দেশে আছেন নাকি বাইরে? কেউ কোনো খোঁজও দিতে পারেননি। ধারণা করা হচ্ছে দুজনই বিদেশে বাড়ি জমিয়েছেন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।